শুনেছি জমিদার বাড়ির ছোট কর্তা রুদ্রপ্রতাপ একজন গুপ্ততান্ত্রিক ছিলেন, আর ওনার মৃত্যুটা কোনো এক পাথরের সাধনা করতে গিয়ে হয়েছিল। পাথরটা নাকি অভিশাপগ্রস্ত। এখন বুঝতে পারছি না এই পাথরটাই গ্রামের সর্বনাশ করছে কিনা, কারণ এই সাধনা করতে গিয়ে তো রুদ্রপ্রতাপ নিজেও শেষ হয়ে গেছেন। কিন্তু তাই যদি হয়, তাহলে জমিদার বাড়ির বড় বউরানী হঠাৎ করে নিখোঁজ কেন হলেন? খেয়াল করে দেখো, ওনার নিখোঁজ হওয়ার পরেই রুদ্রপ্রতাপ মারা গেলে, আর তারপর আমাদের গ্রামের উপর এই অভিশাপের কালো ছায়া নেমে এলো। আমার মন কিন্তু বাবু অন্য কথা বলছে। আমার মন বলছে ওই বড় বউরানীর থেকেই এই গন্ডগোল কানা শুরু হয়েছে। জানেন, ভয় এমনই একটা জিনিস যা মানুষকে কাঁপিয়ে তোলে, আবার টানে নিজের দিকেও। ভয়ের এক অদ্ভুত মায়া আছে, যেখানে আতঙ্কের মাঝেও লুকিয়ে থাকে উপভোগের স্বাদ। আজ সেই ভয়কেই আমরা ছুঁয়ে দেখব একটু অন্যরকম গল্পে। নমস্কার, গল্প ভার্স স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে আপনাদের শোনাব লেখিকা সুস্মিতা গোস্বামীর লেখা তারানাথ তান্ত্রিকের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। গল্প শুরুর পূর্বে বিশেষ বিজ্ঞপ্তি: গল্প ভার্স স্টুডিও কোনোভাবেই অতিলৌকিক বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। গল্পটি সম্পূর্ণভাবে বিনোদন ও লেখিকার নিজস্ব কল্পনা। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটি খাবেন না প্লিজ। এতে ক্যান্সার সহ বহু খারাপ রোগ হয়। শুরু করছি আজকের গল্প, ক্ষুদিত পাথরের আহ্বান ও তারানাথ। সেদিন কলকাতার মঠ লেনে বৃষ্টি লেগেই রয়েছে। আমি বুঝতে পারছিলাম না আজ ঠাকুর মশাইয়ের বাড়িতে যাওয়া যাবে কিনা, বা কিশোরীরও আমার সাথে যাবে কিনা। কিন্তু ঠাকুর মশাইয়ের মুখটা মনে পড়তেই বৃষ্টি যেন হার মানল আমার মনের কাছে। আরো হার মানল ঠাকুর মশাইয়ের জীবনের সব ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর কথা মনে পড়তেই। সপ্তাহান্তে এই একটা দিন ছুটি, এই ছুটিটাও যদি এমনি এমনি কেটে যেতে দিই তাহলে কি করে হয়। আমি মনের জোর রেখে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, আর ঠিক করলাম কিশোরীকেও সঙ্গে নেব। যেই ভাবা সেই কাজ। আমি বেরোনোর পরেই কিশোরীর বাড়ি হাজির হয়ে যাই। কিন্তু কিশোরী আমাকে দেখে বলে, বলছি, আকাশের অবস্থা তো আজ ভালো নয় গো বিভূতি। এই অবস্থাতেও ঠাকুর মশাইয়ের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না শুনি? তুমি ভুলে যেও না কিশোরী, ঠাকুর মশাই যখন এই আমাদের বয়সী ছিলেন তখন কিন্তু উনি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সকলকে রক্ষা করে এসেছেন। আর আমরা তার অভিজ্ঞতার সাক্ষী হওয়া সত্ত্বেও এই বৃষ্টিতে ভিজে ওনার বাড়ি যেতে পারবো না। কিশোরী বললে, কথাটা অবশ্য তুমি ভুল বলনি। আর তাছাড়া ঠাকুর মশাইয়ের জীবনের ওইসব ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্পগুলো না শুনলে দিনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, ঠিক আছে, চলো বেরোনো যাক তাহলে। আমরা দুজন ওই তুমুল বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ি। বুকের ভিতর থাকা এক প্রকার উত্তেজনা যেন আমাদের পা দুটো চালিত করে নিয়ে যাচ্ছিল। সঙ্গে দমকা হাওয়া বইছে, এত কনকনে ঠান্ডা সে হাওয়া একেবারে চামড়া মাংস রক্ত ভেদ করে হাড় অব্দি কাঁপিয়ে দিচ্ছে। তবুও ওই যে বললাম, বুকের ভিতর একটা উত্তেজনা ধিকি ধিকি জ্বলছিল। উত্তেজনাটা আর কিছুরই না, ঠাকুর মশাইয়ের জীবনের সব ভয়ঙ্কর অভিজ্ঞতা। সত্যি কথা বলতে, যেদিন থেকে আমরা তার জীবনের ওইসব অভিজ্ঞতা শোনা শুরু করেছি, তার থেকে যেন চোখের সামনে গোটা জীবনটা যে আসলে
একটা অ্যাডভেঞ্চার, তার প্রমাণ পেয়েছিলাম। হঠাৎ কিশোরী বলে, আচ্ছা বিভূতি, তোমার কখনো মনে হয় না যে ঠাকুর মশাইয়ের জীবনের অভিজ্ঞতার সাক্ষী হতে গিয়ে আমরাও যদি কোনো অভিজ্ঞতার মুখোমুখি হই? বলে মন্দ হয় না। এতদিন যাবৎ ঠাকুর মশাইয়ের সান্নিধ্যে থেকে যতটা অর্জন করেছি, তার মধ্যে থেকে সমাধান না বেরোলে ঠাকুর মশাইয়েরই শরণাপন্ন হতে হবে। আমরা কথা বলতে বলতে পৌঁছে যাই ঠাকুর মশাইয়ের বাড়ির দরজার সামনে। দরজায় টোকা মারতে প্রতিবারের মতো চারি বেরিয়ে আসে। চারি হেসে বলে, আপনারা এসেছেন কাকা বাবুরা? আমি তো ভেবেছিলাম এই ঝড় বৃষ্টিতে হয়তো আজ আর আসতে পারবেন না। কিশোরী বলে, না এসে কি আর থাকতে পারা যায় বলো? ঠাকুর মশাইয়ের টানেই যে চলে এলুম। আপনারা ভিতরে আসুন, একটু মাথা গা হাত পা মুছে নিন। বৃষ্টিতে তো পুরো ভিজে নিয়ে একসা হয়ে গেছেন। আমরা ভেতরে ঢুকতেই চারি আমাদের দুজনের জন্য দুটো গামছা নিয়ে আসে। আমরা গা হাত পা মাথা ভালো করে মুছে নিয়ে চারিকে গামছাটা ফেরত দিয়ে চলে আসি সোজা ঠাকুর মশাইয়ের ঘরে। ঠাকুর মশাই আমাদের দেখে বলেন, আরে তোমরা এসো 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 এসো। আরে তোমরা যে এত দুর্যোগেও আমার এই কুটিরে আসবে আমি ভাবতেই পারিনি। না, বসো বসো বসো। হ্যাঁ, সবই আপনার কৃপা ঠাকুর মশাই। ঠাকুর মশাই হেসে ওঠেন দরাজ কণ্ঠে, আর কিশোরী বলে ওঠে, ঠাকুর মশাই, আজ কিন্তু এই ভয়ঙ্কর দুর্যোগের মতোই ভয়ঙ্কর ঘটনার কথা চাই। শুধু ভয়ঙ্কর নয়, আজ জীবনে গেঁথে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা বলবো তোমাদের। তোমরাও শুনে শেষে ভাববে এমনটাও কি আদৌ সম্ভব। কিশোরী উত্তেজিত হয়ে বলে ওঠে, সত্যি বলেছেন ঠাকুর মশাই। বিলক্ষণ। ঠাকুর মশাই একটা সিগারেট ধরালেন, আর চারি আমাদের সকলের জন্য সদ্য ধোঁয়া ওঠা গরম গরম পকোড়া আর চা নিয়ে এলো। এরপর ঠাকুর মশাই সিগারেটের একটা টান দিয়ে চোখ মুজে বললেন, আজকে কোনো পিশাচিনী বা ভুল সাধনার গল্প নয়। আজ তোমাদের এক ক্ষুধার্ত পাথরের গল্প বলবো, যে পাথর হাতে নেওয়ার সাথে সাথেই সে হু হু করে মানুষের শরীরের রক্ত শুষে নিত। আমি আর কিশোরী এই কথাটা শুনেই টান টান হয়ে বসি। পাথর, তাও আবার মানুষের রক্ত শুষে নেয়? কথাটা শোনা মাত্রই এই ঠান্ডাতেও শরীরে শিহরণ খেলে যায়। এরপর ঠাকুর মশাই শুরু করেন তার জীবনের অভিজ্ঞতার কথা। পশ্চিমবঙ্গের এক নিঝুম কোণে কালের ধুলায় ঢাকা এক গ্রাম, যার নাম নিঝুমপুর। তার নামের মতোই গ্রামটি ছিল এক গভীর নিস্তব্ধতায় মোড়া, যেন নিজস্ব এক প্রাচীন রহস্যের আড়ালে লুকিয়ে আছে। আধুনিকতার কোলাহল তখনও পৌঁছতে পারেনি তেমন ভাবে। কাঁচা রাস্তা, টালির ছাউনি দেওয়া পুরনো বাড়ি, আর চারপাশে ঘন সবুজ জঙ্গল নিয়ে গ্রামটা যেন এক অন্য সময়ে থমকে ছিল। দিনের আলোয় শান্ত আর সুনিদ্র হলেও সূর্য ডুবলে নিঝুমপুর আরো নিঝুম হয়ে যেত। এক অজানা হিমশীতল আশঙ্কায় ভারী হয়ে উঠত তার বাতাস। গ্রামের প্রবীণেরা বলতেন এই নিস্তব্ধতা স্বাভাবিক নয়, এর পিছনে আছে এক ভয়ঙ্কর ইতিহাস, এক প্রাচীন অভিশাপের ছায়া। গ্রামের শেষ প্রান্তে জঙ্গল ঘেঁষে দাঁড়িয়েছিল এক জীর্ণ লতাপাতায় ঢাকা জমিদার বাড়ি। প্রায় 200 বছর আগের ঘটনা। সেই বাড়ির শেষ কর্তা ছিলেন এক গুপ্ততান্ত্রিক। শোনা যায় তিনি নাকি বিপুল ঐশ্বর্য
আর অমরত্বের লোভে এক ভয়ঙ্কর সাধনায় মেতে উঠেছিলেন। সেই সাধনার কেন্দ্রবিন্দু ছিল এক অদ্ভুত কালো পাথর। পাথরটি দেখতে ছিল অনেকটা মানুষের হৃৎপিণ্ডের মতো এবং স্পর্শ করলে অস্বাভাবিকভাবে ঠান্ডা লাগত। কালক্রমে সেই সাধনা অসম্পূর্ণ থেকে যায়, আর তান্ত্রিক নিজেও পাথরটির প্রভাবে রহস্যজনকভাবে মারা যান। তারপর থেকে জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে, আর গ্রামে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামবাসীরা বিশ্বাস করত যে পাথরটি গ্রামের উপর এক অভিশাপ এনেছে, আর তার ভিতরে এক অতৃপ্ত সত্তা বাস করে, যা গ্রামের মানুষের রক্ত ও প্রাণের ক্ষুধা মেটাতে চায়। এই পাথর ক্ষুধার্ত হলে নাকি সেটি নিজের রং পরিবর্তন করে কালো থেকে লালচে হয়ে যেত। কিন্তু ঠাকুর মশাই, আপনি যে বললেন আজকের গল্পটা কোনো পিশাচিনি বা ভুল সাধনা নিয়ে নয়। তারানাথ হেসে বললেন, নয় তো। প্রথমে শুনে হয়তো মনে হচ্ছে আজকেও কোনো পিশাচিনি বা ভুল সাধনার গল্প শোনাচ্ছি, কিন্তু না, আজকেরটা একটু আলাদা। আপাতভাবে পিশাচিনি বা ভুল সাধনা মনে হলেও ক্রমে জানতে পারবে এর নেপথ্যে রয়েছে অন্য এক ভয়ঙ্কর কারণ। ধৈর্য ধরে শোনো তোমরা, তাহলেই তো বুঝবে। আর হ্যাঁ, চার পাকোড়াটাও খাও গল্প শুনতে শুনতে, নইলে ঠান্ডা হয়ে যাবে যে। আমরা গরম চা পকোড়ার সাথে ঠাকুর মশাইয়ের রক্ত হিম করা গল্পে ডুব দিলাম, কারণ আমরা খুব ভালো করেই বুঝতে পারছি ঠাকুর মশাই এত ঠান্ডা স্বরে যখন বলছেন এটা অন্য রকম কিছু। তখনই বুঝে নিয়েছি এই চা পকোড়া ছাড়া নিজেদের রক্ত ঠিক রাখা সম্ভব নয়। ঠাকুর মশাই আবার বলা শুরু করেন, সকলে ওই পাথরের অভিশাপগ্রস্ত হওয়ার কারণ জমিদার বাড়ির শেষ কর্তা, মানে ওই উন্মাদ লোভী তান্ত্রিকের ভুল সাধনা জানলেও আসলে পাথরটি ছিল অন্য এক কারণের জন্য অভিশপ্ত। ওই পাথরটিতে গচ্ছিত ছিল জমিদার বাড়িরই এক তৃপ্ত আত্মা, যে মুক্তি লাভের জন্য 108টি মানুষকে আহ্বান করতে চেয়েছিল, কারণ তাদের রক্তপানি ছিল তার মুক্তির পথ। আর ওই নারীটি আর কেউ না, ছিল জমিদার বাড়ির বড় বৌরানী। সবাই জানতো বড় বৌরানী জমিদার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু আসলে তাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। পুঁতে দেওয়ার সময় সেখানে খুব অদ্ভুত দেখতে একটা পাথর ছিল, যেটা কালক্রমে রূপ নেয় এক হৃৎপিণ্ডের, এবং তারপরেই বড় বৌরানীর অতৃপ্ত আত্মা ওই পাথরে প্রবেশ করে অভিশপ্ত হয়ে ওঠে। ঠাকুর মশাইয়ের মুখ থেকে এতটা শোনার পরেই শরীরটার ভিতরে কেমন যেন হতে শুরু করলো। একটা সাধারণ পাথর যে এতটা ভয়াবহ হতে পারে তা সত্যিই আমাদের কল্পনার মধ্যে ছিল না। কিশোরীও বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, তারপর তারপর কি হয়েছিল ঠাকুর মশাই? ঘটনাটা ছিল এরকম। জমিদার বাড়ির শেষ কর্তা, মানে ওই জমিদার বাড়ির ছোট ছেলে যে গুপ্ততান্ত্রিক ছিল, তোমাদের এইমাত্র বললাম, তার নাম ছিল রুদ্রপ্রতাপ। তো রুদ্রপ্রতাপ তার বৌঠান, মানে বড় বৌরানী নীলিমার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, কিন্তু তাতে রাজি ছিল না নীলিমা। সে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল রুদ্রপ্রতাপকে, কিন্তু রুদ্রপ্রতাপ ছিল বদ্ধ উন্মাদ, উদ্ধত। তাই যখন নীলিমাকে নিজের বশে সে আনতে পারে না, তখন একদিন এক অমাবস্যার রাতে তার গলা কেটে হত্যা করে
তাকে মাটিতে পুঁতে দেয়। আর গোটা জমিদার বাড়িতে, এমনকি নিজের জ্যেষ্ঠ ভ্রাতা অমূল্য প্রতাপের কাছে এটা বলে যে বড় বৌরানী পালিয়েছে। সকলেই রুদ্রপ্রতাপের কথা বিশ্বাস করেছিল, কারণ রুদ্রপ্রতাপ বাড়ির পরিস্থিতি এমনই তৈরি করেছিল যাতে করে মনে হয় যে নীলিমা একজন অত্যন্ত নীচ চরিত্রের নারী, তাই সকলে বোঝে তার পালিয়ে যাওয়াই স্বাভাবিক। এদিকে রুদ্রপ্রতাপ জানত না যে সে যেই পাথর নিয়ে নতুন কোনো সাধনায় বসেছে, সেই সাধনা নীলিমার প্রভাবেই অসম্পূর্ণ হয়ে যাবে এবং রুদ্রপ্রতাপের মৃত্যু হবে। সাথে গ্রামবাসীরাও কেউ জানত না যে জমিদার বাড়ির একটা পাপের জন্য গোটা গ্রামবাসীকে এর মাসুল দিতে হবে প্রতি অমাবস্যায়। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমরা দুজনেই টান টান হয়ে বসে রইলাম। নিঝুমপুরের সেই অভিশপ্ত পাথর আর বড় বৌরানী নীলিমার অতৃপ্ত আত্মার গল্পটা আমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে যাচ্ছিল যে আমরা ঘড়ি দেখতেই ভুলে গেছি। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু আমাদের কানে শুধু ঠাকুর মশাইয়ের কণ্ঠস্বরই বাজছিল। কিশোরী বেশ উদ্বিগ্ন স্বরে আবার জিজ্ঞেস করলো, তারপর তারপর কি হয়েছিল? রুদ্রপ্রতাপের পাপের জন্য তার মৃত্যুর পর এক ভয়ঙ্কর খেলা শুরু হয়েছিল নিঝুমপুরে। প্রতি অমাবস্যায় গ্রাম থেকে একজন করে মানুষ উধাও হতে শুরু করলো। হ্যাঁ, গ্রামবাসীরা প্রথমে এটাকে কোনো জন্তুর কাজ বলে মনে করেছিল, কিন্তু যখন একদিনের মধ্যে 3 জনের নিখোঁজ হওয়ার খবর মিলল, তখন তাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। তাহলে কি ওই নিখোঁজ লোকগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি? এরপর ঠাকুর মশাই আমাদের যা বললেন, সত্যিই আমরা তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা কোনো স্বাভাবিক মৃতদেহ ছিল না। ছিল রক্তশূন্য, ফ্যাকাশে আর ছিবড়ে হয়ে যাওয়া মৃতদেহ। একটা আস্ত মানুষকে কেউ কাপড়ের মতো নিংড়ে তার রক্ত বের করে নিলে যেমন অবস্থা আমরা কল্পনা করলে দেখতে পাবো, তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা হতো মৃতদেহগুলোর। ঠাকুর মশাইয়ের এই কথা শুনে শরীরে যেন একটা হিমশীতল তরঙ্গ বয়ে যায়। শরীরের লোম খাড়া হয়ে উঠেছে। সে এক ভয়ঙ্কর অবস্থা। গ্রামের মানুষ যখন একে একে এইরকম ভয়ঙ্কর দশার মৃতদেহগুলো খুঁজে পেতে শুরু করে, তখন তাদের ভয় আরো বেড়ে যায়। তারা খুব ভালো করেই বুঝতে পারে যে এইগুলো কোনো মানুষের দ্বারা করা হত্যা নয়, বরং এর পেছনে আছে কোনো অলৌকিক শক্তির কাজ। কিন্তু এই শক্তির উৎস যে কি, তা কেউ বুঝতে পারছিল না। আর প্রতি অমাবস্যায় যেহেতু একজন বা একাধিক মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার পর এই লাশ পাওয়া যেত, তাই কেউ আর অমাবস্যায় বাড়ির বাইরে পা বাড়াতো না। কিন্তু তাতেও সে সুরক্ষা হয় না। কেন ঠাকুর মশাই? কেউ তো বাইরে বেরোতো না, তাহলে নিখোঁজ হতো কি করে? আচ্ছা, তোমরা কি জানো যে অভিশপ্ত পাথর বা ধরো প্রেতাত্মা কখন সবচেয়ে শক্তিশালী হয়? যখন তাদের ক্ষুধা চরম পর্যায়ে পৌঁছায়। নিঝুমপুরের অভিশাপও ঠিক তেমনই ছিল। প্রথমে মানুষজন স্বেচ্ছায় ঘরের বাইরে বেরোতো, তাই তাদের নিখোঁজ হওয়া সহজ ছিল। কিন্তু যখন গ্রামের সকলে দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে আশ্রয় নিল, তখন সেই অতৃপ্ত সত্তার ক্রোধ আরো বেড়ে গেল। সে তখন আর বাইরে থেকে অপেক্ষা করত না। অমাবস্যার রাতে সে নিজেই বাড়ির ভিতর থেকে সম্মোহনের টানে টেনে নিত নিজের শিকারকে। ঘরের ভেতর থেকে শিকার টেনে নিত। আমাদের দুজনেরই চোখ কপালে উঠল। কিশোরী ভয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরল।
ঠাকুর মশাইয়ের কণ্ঠে তখন এক অদ্ভুত শীতলতা, যেন তিনি সেই নিঝুমপুরের ভৌতিক রাত নিজের চোখে দেখেছেন। ঘরের ভেতর থেকে টেনে নিত। গ্রামের মানুষ দেখত অমাবস্যার রাতে হঠাৎ করেই তাদের বাড়ির কোনো দরজা বা জানলা আপনা আপনি খুলে যাচ্ছে। ঘরের ভেতরে এক হিমশীতল বাতাস প্রবেশ করছে, যে হাওয়া শুধু হাড় নয়, শরীরের ভিতরকার আত্মাকেও কাঁপিয়ে দিত। আর সেই হিমেল হাওয়ার সঙ্গে ঘরের এক কোণে জমাট অন্ধকার তৈরি হতো, যা থেকে উঠে আসতো এক আকুল আর্তনাদ ভরা কান্না। এর মধ্যেই ঘরের কোনো এক সদস্য সকলের বাধা উপেক্ষা করে বেরিয়ে যেত, আর দরজা বন্ধ হয়ে যেত বাইরে থেকে, যাতে কেউ তাকে বাঁচাতে বাড়ির বাইরে না আসতে পারে। পরদিন সকালে দেখা যেত ওই বাড়ির সেই একজন সদস্য, যার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, সে পড়ে আছে একেবারে রক্তশূন্য হয়ে। আপাতভাবে দেখে মনে হয় কেউ তাকে সর্বস্ব রক্ত আর শক্তি নিংড়ে নিয়েছে। গ্রামের লোকেরা বুঝল অভিশপ্ত ও অদৃশ্য অজ্ঞাত সেই শক্তি তার ক্ষুধা মেটাতে নিজেই শিকার খুঁজে নিচ্ছে। কিন্তু কেউ এটা বুঝতে পারছিল না যে এই শক্তি কোথা থেকে আসছে। কিন্তু ঠাকুর মশাই কিভাবে সেই পাথর নিজের শিকারকে বেছে নিত? নাকি যাকে ইচ্ছা তাকেই সে নিজের শিকার করত? পাথরটির দরকার ছিল রক্ত, তাই সে কোনো বাছাবাছি করত না। যাকে মনে হতো তাকেই মৃত্যুর দ্বারে পৌঁছে দিত। আমাদের বুক ঢিপ ঢিপ করছিল। চা পকোড়া তখন পুরোপুরি ঠান্ডা, বাইরে বৃষ্টি তখনও ঝরছে। কিন্তু তারানাথ মশাইয়ের গল্পে আমরা এতটাই মগ্ন যে বাইরের পরিবেশ আমরা ভুলেই গেছি। কিশোরী আবার প্রশ্ন করলো, তারপর কি হলো? কেউ কি কোনো সমাধান করতে পারলো না? সমাধান কি করে করবে? সমাধান তো তখন হবে যখন লোকে জানতে পারবে যে এই অলৌকিক শক্তির মূল উৎসটা কি। কিন্তু কেউই তো সেটা জানতে পারেনি এখনো। তবে গ্রামের বৃদ্ধ লোকেরা বলা বলি করতে শুরু করে। শুনেছি জমিদার বাড়ির ছোট কর্তা রুদ্রপ্রতাপ একজন গুপ্ততান্ত্রিক ছিলেন, আর ওনার মৃত্যুটা কোনো এক পাথরের সাধনা করতে গিয়ে হয়েছিল। পাথরটা নাকি অভিশাপগ্রস্ত। এখন বুঝতে পারছি না এই পাথরটাই গ্রামের সর্বনাশ করছে কিনা, কারণ এই সাধনা করতে গিয়ে তো রুদ্রপ্রতাপ নিজেও শেষ হয়ে গেছেন। কিন্তু তাই যদি হয়, তাহলে জমিদার বাড়ির বড় বউরানী হঠাৎ করে নিখোঁজ কেন হলেন? খেয়াল করে দেখো, ওনার নিখোঁজ হওয়ার পরেই রুদ্রপ্রতাপ মারা গেলেন, আর তারপর আমাদের গ্রামের উপর এই অভিশাপের কালো ছায়া নেমে এলো। আমার মন কিন্তু বাপু অন্য কথা বলছে। আমার মন বলছে ওই বড় বউরানীর থেকেই এই গন্ডগোল কানা শুরু হয়েছে। না না, তা কেন হতে যাবে? আমার তো মনে হয় বড় বউরানী হয়তো টের পেয়েছিলেন এই বিপদের কথা, তাই তিনি পালিয়ে গেছেন এই গ্রাম ছেড়ে। গ্রামবাসীরা 3 দলে ভাগ হয়ে যায় গ্রামের এই অশুভ শক্তির উৎস কি তার ব্যাপারে। প্রথম দল ভাবে রুদ্রপ্রতাপের সাধনাই এর জন্য দায়ী। দ্বিতীয় দল ভাবে
বড় বৌরানী হয়তো এইসবের মূলে আছে, তাই সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর এই দুর্দশা। আর তৃতীয় দল মনে করে বড় বৌরানী বিপদের আঁচ পেয়েছিল, কিন্তু তার কথা হয়তো কেউ বিশ্বাস করেনি, তাই সে নিজেই নিজের প্রাণ বাঁচাতে চলে গেছে গ্রাম ছেড়ে। এরপর কি হলো সে কথা শোনার জন্য আমরা দুজনেই গভীর আগ্রহে ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে রইলাম। যখন যখন গোটা গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ছে হু হু করে, তখন তারা আমার কাছে আসে। তাদের মধ্যে মণিকাঞ্চন নামের একজন হাত জোড় করে কাতরভাবে বলে, ঠাকুর মশাই, আপনি আমাদের বাঁচান। আমাদের গ্রামের মানুষ হু হু করে ধ্বংস হয়ে যাচ্ছে। আর শুধু তাই নয়, তাদের রক্ত শূন্য ও ছিবড়ে অবস্থায় পাওয়া যাচ্ছে। আমরা কেউই তাদের বাঁচাতে পারছি না। এত ক্ষমতা এই অশুভ শক্তির। আপনি দয়া করে কিছু একটা করুন ঠাকুর মশাই। এরকম চলতে থাকলে আমরা যে আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাব ঠাকুর মশাই। আমাদের উপর একটু দয়া করুন ঠাকুর মশাই। রেবতী বলে একজন অল্প বয়সী বউ আমার পায়ের উপর কাঁদতে কাঁদতে আছড়ে পড়ে। আমি তাকে শান্ত হতে বলতেই সেই রমণী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর মশাই, আমার সব শেষ করে দিয়েছে ওই অশুভ শক্তি। আমার ছেলে আর আমার স্বামীকে একসঙ্গে খেয়েছে ওই অশুভ শক্তি। গতকাল রাত্রে ওরা দুজন হুট করে দরজা খুলে বেরিয়ে যায়। আমি কতবার ডাকি, গোটা গ্রামবাসীরা কতবার ডাকে, ছুটে গিয়ে আটকাতে যায় ওদের, কিন্তু তার আগেই আমাদের সকলের ঘরের দরজা বন্ধ হয়ে যায় বাইরে থেকে। আর তারপর 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 সব শেষ। কবে থেকে শুরু হয়েছে এমন? আমাদের জমিদার বাড়ির বড় বৌরানী যেদিন নিখোঁজ হয়ে যায় সেই দিন থেকেই। না ঠাকুর মশাই, বৌরানী নিখোঁজ হয়নি, বৌরানী পালিয়ে গেছে। আমার মন বলছে বৌরানী এই অশুভ শক্তির কথা জানতো, আর নয়তো সেই এসবের মূলে আছে। আমাদের বিপদে ফেলে দিয়ে ওই স্বার্থপর মেয়ে ছেলে পালিয়েছে। না না ঠাকুর মশাই, আমরা মনে করি জমিদার বাড়ির শেষ কর্তা রুদ্রপ্রতাপ একজন গুপ্ততান্ত্রিক ছিলেন। ওনার ভুল সাধনাই এইসবের কারণ। মুহূর্তের মধ্যে সেখানে বৌরানীর নিখোঁজ ও পালিয়ে যাওয়া আর রুদ্রপ্রতাপের সাধনাকে কেন্দ্র করে সেখানে একটা তুমুল দ্বন্দ্ব বিবাদ শুরু হয়ে যায়। আমি সকলকে শান্ত হতে বলি। কি হয়েছে গোটা ঘটনাটা? দয়া করে কেউ আমাকে সঠিকভাবে বলুন। আমার কথা শুনে একজন নিরপেক্ষ বৃদ্ধ এসে হাজির হয়, বলে, ঠাকুর মশাই, আমাদের নিঝুমপুর গ্রামের জমিদার বাড়ির শেষ কর্তা রুদ্রপ্রতাপ একজন গুপ্ততান্ত্রিক ছিলেন, এবং শোনা কথা যে তিনি কোনো একটা পাথরকে নিয়ে সাধনা শুরু করেন, কিন্তু সেই সাধনা শুরুর আগেই জমিদার বাড়ির বড় বৌরানী নীলিমা দেবী হঠাৎ নিখোঁজ হয়ে যান। আমরা আজও জানতে পারিনি অমন প্রাণোচ্ছল হাসি খুশি নারীর হঠাৎ করে নিখোঁজ হওয়ার কারণ কি। যদি অনেকে বলে কোনো কেচ্ছা কুকীর্তি এর সাথে জড়িয়ে, তবে আমি তা মনে করি না। যাই হোক, বড় বৌরানী নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর রুদ্রপ্রতাপও মারা যান। আর
তারপর থেকেই আমাদের গ্রামের এমন দুর্দশা শুরু। আগে প্রতি অমাবস্যায় কেউ বাইরে থাকলেই তাকে পরদিন রক্তশূন্য অবস্থায় পাওয়া যেত। এখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়েছে। অমাবস্যা আসলেই ওই অশুভ শক্তি নিজের ইচ্ছে মতো আহারকে পর থেকে টেনে বের করে আনে। আমরা কেউ তাকে আটকাতে পারি না। আচ্ছা, তা কোথায় আছে সে পাথর? তা তো জানি না ঠাকুর মশাই, তবে আমার বিশ্বাস প্রতি অমাবস্যায় ওই পাথরই সকলে রক্ত পান করে। সব শুনে আমি প্রথমে ভেবেছিলাম এ হয়তো কোনো পিশাচিনীর কাজ, কারণ গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী রুদ্রপ্রতাপ যেহেতু গুপ্ততান্ত্রিক ছিল ও কোনো এক পাথরকে নিয়ে করা অসম্পূর্ণ সাধনা রেখেই মারা গিয়েছিল, তাই ভেবেছিলাম তার ডাকা কোনো পিশাচিনী হয়তো গোটা গ্রাম উজাড় করে দিচ্ছে। আমি গ্রামবাসীদের সাথে নিঝুমপুর গ্রামে যাই। গ্রামের মাটিতে পা রাখতেই কেমন একটা অদ্ভুত ভারী ভাব অনুভব করি পরিবেশটাতে, যেন শত শত অশরীরী আমার দিকে তাকিয়ে হাসছে আর অভিবাদন জানাচ্ছে এই বলে আমি চেয়েছি মৃত্যুর দ্বারে এসেছি। আমাকে দেখে গ্রামের মোড়ল এগিয়ে এসে বলে, ঠাকুর মশাই, আপনার জন্য থাকার ব্যবস্থা করেছি। আপনি এসে গেছেন, এবার আমরা নিশ্চিন্ত। আপনি দয়া করেই গ্রামকে রক্ষা করুন, এখন আপনার হাতেই আমাদের সকলের প্রাণ। আমি এগিয়ে যাই নিজের জন্য বরাদ্দ থাকা কুটিরের দিকে, কিন্তু বাতাসের ভারী ভাব আর তার সাথে অশরীরীদের স্থায়ী দৃষ্টিপাতের সে এক অসহ্য অনুভূতি আমার হৃদয় গ্রাস করে ফেলল। সেদিন অমাবস্যার শেষ দিন, গ্রামবাসীদের ভয়ের পক্ষের শেষ দিন আজ। আমি নিজের কুটিরে বসে চোখ বন্ধ করে হাতে রুদ্রাক্ষের মালা জপতে জপতে মন্ত্রপাঠ করতে থাকি। ওং ক্রিং ভবতারিণ্যই নমঃ, ওং ক্রিং ভবতারিণ্যই নমঃ, ওং ক্রিং ভবতারিণ্যই নমঃ, ওং ক্রিং ভবতারিণ্যই নমঃ। মন্ত্রপাঠ করতে করতে ঘরের মধ্যে কেমন যেন একটা দমকা হাওয়া বয়ে যায়, আর তার সাথে শুরু হয় এক অশরীরীর হাড় কাঁপানো হাসি। আমি চোখ বুজে আর মালা জপতে জপতেই গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করি, কে তুই? কেন এই গ্রামে পড়ে থেকে মানুষের ক্ষতি করছিস? কি চাস তুই? আমার কথা শেষ হতেই অশরীরী হা 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 হি হি করে হেসে ওঠে, তারপর কদর্য আর হিংস্র কণ্ঠে বলে, 108টা মানুষের রক্ত চাই আমি, 108টা মানুষের রক্ত। কিন্তু কেন? কেন পিশাচিনী, কেন? আমি কোনো পিশাচিনী নই। তাহলে কে তুই? আমি এই জমিদার বাড়ির বড় বৌরানী নীলিমার আত্মা। আমার আত্মা অতৃপ্ত, আমার মুক্তি চাই। কি বলছিস তুই? তুই জমিদার বাড়ির বড় বৌরানী নীলিমা? হ্যাঁ, আমি নীলিমা, আর আমি মুক্তি চাই 108টা মানুষের রক্তের বিনিময়ে। তুই কেন? পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমার আত্মা ঠিক নিজের আহারের রক্ত জোগাড় করে নেবে। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। কিন্তু তোর এই হাল হলো কি করে?
তুই তো পালিয়ে গিয়েছিলিস গ্রাম ছেড়ে। না না না, আমি পালিয়ে যাইনি। ওই রুদ্রপ্রতাপ, যাকে আমি নিজের ভাইয়ের চেয়ে কম কিছু মনে করতাম না, ওই পিশাচটা আমাকে কামের নজরে দেখত। আর যখন পেল না আমায়, তখন আমায় হত্যা করে মাটিতে পুঁতে ফেলে গোটা গ্রামে আমার চরিত্র কলঙ্কিত করে ছড়িয়ে দিল যে আমি পালিয়ে গেছি গ্রাম ছেড়ে। আজও কেউ জানে না যে আমি এই পৃথিবীতে আর নেই। আর তারপর থেকে আমি অতৃপ্ত আত্মা হয়ে গেলাম, আর প্রথমে ওকে শেষ করলাম। এখন আমি গ্রামবাসীকেও শেষ করব। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। কিন্তু গ্রামবাসীদের কেন তুই এভাবে শেষ করছিস? তারা তো তোর কোনো ক্ষতি করেনি। আমার এই প্রশ্নের কোনো উত্তর পাইনি। বুঝেছিলাম নীলিমার আত্মা অত্যন্ত ক্ষুব্ধ। সে গ্রামবাসীকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত শান্ত হবে না। কিন্তু আমার মনে একটা চিন্তা শুরু হয়, নীলিমা সব কিছু বললেও নিজের উৎসটা বলেনি। তাহলে কি এটাই ধরে নিতে হবে যে ওই পাথরটাতেই নীলিমার আত্মা রয়েছে? কিন্তু তাই যদি হয়ে থাকে, তাহলে পাথরটা কোথায়? আর রুদ্রপ্রতাপ নীলিমাকে খুন করে কোথায় পুঁতে রেখেছে? ওই মাঝরাতে বেরিয়ে পড়লাম ওই পাথর আর সর্বোপরি নীলিমার কবর খুঁজতে। কিন্তু এই যাত্রায় আমার কাছে আসে প্রচুর বাধা। চলতে চলতে দেখতে পেলাম আমি মড়ার খুলির উপর দিয়ে যাচ্ছি, নয়তো মাটির নিচ থেকে চারিদিক থেকে বিভৎস কঙ্কাল সার হাত উঠে আসছে আমাকে ধরার জন্য, অথবা চারিদিকে পচা গলা বিভৎস মৃতদেহ, যেগুলো চোখ ঠিকরে বেরিয়ে আসছে আর চোখ দিয়ে গিলে খেতে চাইছে আমাকে। কানে আসতে থাকে অসহ্য অশরীরীদের হাসি, কান্না আর গোঙানির শব্দ। আমি বুঝতে পারি যে সব নীলিমার মায়া। আমি মনে মনে জপতে থাকি, ওং হ্রিং ভবতারিণী দুর্গা মহাকালিকায় নমঃ। ওং হ্রিং ভবতারিণী দুর্গা মহাকালিকায় নমঃ। ওং হ্রিং ভবতারিণী দুর্গা মহাকালিকায় নমঃ। আমার মন্ত্রোচ্চারণের কারণে নীলিমার মায়া থেকে নিজেকে বিরত রেখে এগিয়ে যায়। আমার গন্তব্য ছিল সেই 200 বছরের পুরনো জমিদার বাড়ি। এরপর কি হয়েছিল তা শোনার জন্য আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম। ঠাকুর মশাইয়ের মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি চারণ করছেন। জমিদার বাড়ির দিকে এগোতে এগোতে আমি অনুভব করছিলাম এক অদ্ভুত টান, যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই অভিশপ্ত বাড়ির দিকে। যত এগোচ্ছিলাম বাতাসের হিমেল ভাব ততই বাড়ছিল, আর কানে আসছিল অজস্র শরীরে আত্মার ফিসফিসানি। মড়ার খুলি আর কঙ্কালের সারি পেরিয়ে আমি একসময় জমিদার বাড়ির প্রাঙ্গণে এসে পৌঁছলাম। চারপাশে লতা পাতায় ঢাকা জীর্ণ দালান, ভাঙা জানলা আর পুরনো কাঠের দরজা দেখে গা ছমছম করে উঠল। চাঁদের আলোয় বাড়িটা যেন এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অতীতের ভয়ঙ্কর সব ঘটনার। আমি বাড়ির ভিতর প্রবেশ করতেই পচা কাঠের গন্ধ আর স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ আমায় গ্রাস করলো। মেঝের উপর ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো আসবাবপত্রের ভাঙা অংশ, আর ধুলোর আস্তরণ জমে আছে সবখানে। আমি জানতাম এই বাড়ির প্রতিটা কোণায় লুকিয়ে আছে রুদ্রপ্রতাপের পাপ
আর নীলিমার অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। আমার চোখ খুঁজছিল সেই অভিশপ্ত পাথর আর নীলিমার কবর। হঠাৎ করে বাড়ির এক নিচতলার অন্ধকার ঘর থেকে এক তীব্র শীতল হাওয়া বেরিয়ে এলো। ঘরের ভিতরের পরিবেশ এতটাই ঠান্ডা ছিল যে আমার নিঃশ্বাস জমে যাওয়ার মতো উপক্রম হলো। আমি সেই ঘরে প্রবেশ করতেই দেখি ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বাক্স পড়ে আছে। বাক্সটার চারপাশে অদ্ভুত কিছু তান্ত্রিক চিহ্ন আঁকা, আর তার উপর ধুলোর আস্তরণ। বুঝতে পারলাম এইটাই রুদ্রপ্রতাপের সাধনার জায়গা। আমি সাবধানে বাক্সটার কাছে গেলাম, আর ঢাকনাটা খুলতেই দেখি ভেতরে একটা কালো পাথর জ্বলজ্বল করছে। পাথরটা দেখতে হুবহু মানুষের হৃৎপিণ্ডের মতো, কিন্তু সেই পাথরের দিকে এগোতে যেতেই দেখি একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার মুখোমুখি। আমি কঠোর চোখে তাকাতেই সেই কঙ্কাল হাসতে হাসতে বলে, কি ভেবেছিস? এই পাথর নিয়ে তুই চলে যেতে পারবি? কখনোই নয়, কখনোই নয়। আমি তোকে নিতে দেব না এই পাথর। আমি আমার কমণ্ডলু থেকে শান্তি বাড়ি ছেটাই আর মা ভবতারিণীর নাম জপতে থাকি। বেশ কিছুক্ষণ ধরে এক ভয়াবহ লড়াই চলে আমাদের। তারপর অবশেষে আমি পাথরটার কাছে যেতে পারি, আর স্পর্শ সেই করতেই একটা হিম শীতল অনুভূতি আমার অসাড় করে দেয়। আমি বুঝতে পারলাম এটাই সেই ক্ষুধার্ত পাথর যার মধ্যে নীলিমার আত্মা বন্দী। আমি যখন পাথরটাকে স্পর্শ করলাম তখন আমার কানে এক নারকীয় চিৎকার ভেসে এলো। নীলিমার আত্মা যেন পাথরটার ভিতর থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছিল। সে বলতে থাকে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। নীলিমার সেই চিৎকারের সাথে সাথে ঘর অন্ধকার হয়ে গেল, আর আমার সামনে ভেসে উঠল নীলিমার ভয়ঙ্কর রূপ। তারপর কি হলো ঠাকুর মশাই? আপনি কি নীলিমাকে মুক্তি দিতে পেরেছিলেন? নীলিমার আত্মা তখনও ক্ষান্ত হয় না। সে আমাকে প্রবল বাধা দেয় আর বলতে থাকে, তুই আমাকে কিছুতেই মুক্তি দিতে পারবি না তারানাথ। 108টা মানুষের রক্ত পান না করা অবধি আমি কিছুতেই মুক্ত হব না। তুই কিচ্ছু করতে পারবি না। যদি বেশি বাড়াবাড়ি করিস তো এই গ্রাম আমি শেষ করে দেব। নীলিমার আত্মাকে দেখে আমি প্রথমে কিছুটা বিচলিত হয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে আমাকে দৃঢ় থাকতে হবে। আমি পাথরটা হাতে নিয়ে মন্ত্র জপ করতে শুরু করলাম। যত মন্ত্র জপ করছিলাম পাথরটা তত কাঁপছিল, আর নীলিমার আর্তনাদ ততই তীব্র হচ্ছিল। আমার মনে হচ্ছিল পাথরটা যেন আমার হাতের রক্ত শুষে নিতে চাইছে, কিন্তু আমি দমে যাইনি। আমি জানতাম নীলিমাকে মুক্তি দিতে হলে তার কবরের সন্ধান করতেই হবে। আমি মন্ত্র জপ করতে করতে পাথরটা হাতে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আমার বিশ্বাস ছিল পাথরটা আমাকে তার কবরের দিকে টেনে নিয়ে যাবেই। এরই মধ্যে প্রবলভাবে ঝড় উঠতে শুরু করে। নীলিমার আত্মা আমাকে বিভিন্নভাবে আটকাতে থাকে। নানা রকম ধরনের ভয়ঙ্কর রূপী পিশাচিনীর মূর্তি ধারণ করে সে আমাকে দেখা দিতে শুরু করে। সেই পিশাচিনী মূর্তি এতই ভয়াবহ যে সেই মুহূর্তে আমার রক্তহীন হয়ে যাচ্ছিল। কিন্তু বুকে সাহস নিয়ে আমি বাড়ির পেছনের বাগানের দিকে গেলাম। সেখানে পুরনো আমলের একটা ভাঙা মন্দির ছিল। মন্দিরের পিছনের দিকে একটা বিশাল বটগাছ, তার চারপাশে ঘন জঙ্গল।
আমি বট গাছটার কাছে যেতেই পাথরটা তীব্রভাবে কাঁপতে শুরু করলো, আর আমি অনুভব করলাম মাটির নিচ থেকে একটা অদ্ভুত শক্তি আমাকে টানছে। সেখানে একটা পুরনো কোদাল ছিল, সেটা নিয়ে আমি যেই মুহূর্তে বট গাছটার গোড়ার মাটিতে একটা কোপ বসালাম, অমনি গোটা গ্রামের হাহাকারের শব্দ শুনতে পেলাম। তারা যেন বলছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাদের বাঁচান, ঠাকুরমশাই, আমাদের বাঁচান, আমাদের সকলের শরীরের, আমাদের সকলের শরীরের রক্ত করে কেউ টেনে নিচ্ছে, হু হু করে কেউ টেনে নিচ্ছে। আমরা 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 নিস্তেজ হয়ে পড়ছি। বাঁচান, বাঁচান ঠাকুরমশাই। তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি তো একা, এদিকে মাটি খুঁড়ে বড় বৌরানীর কবরটাও খুঁজতে হবে, আবার ওদিকে গ্রামবাসীদেরকেও বাঁচাতে হবে। ওগুলো সব বড় বৌরানী নীলিমারই মায়াজাল ছিল আমাকে আটকানোর। সে চাইছিল আমাকে মাটি খুঁড়ে তার কবর বের করার কাজ থেকে দিকভ্রষ্ট করতে। আমি যখন নিজের জায়গা থেকে সরলাম না, তখন নীলিমা তার মায়া শক্তি আরো প্রবল করে। আমি দেখতে পাই সেই জায়গায় গ্রামবাসীরা টলতে টলতে এগিয়ে আসছে। তাদের শরীর শীর্ণকায়, রক্তশূন্য, চোখ ঠিকরে বেরিয়ে আসছে। তারা এগোতে এগোতে কেউ কেউ ধূপ করে সেখানেই মারা গিয়ে পড়ে যাচ্ছে, আর বাকিরা আমার দিকে এগিয়ে আসছে ধীর পায়ে। তাদের কাউকে দেখি তখন জীবিত মানুষ বলার জো নেই। আমি তাও থামলাম না, দ্রুত মাটি খুঁড়তে শুরু করলাম। যত মাটি খুঁড়ছিলাম পাথরের কম্পন ততই বাড়ছিল, আর আমার কানে নীলিমার আকুল আর্তনাদ আরো স্পষ্ট হচ্ছিল। সে নিজের মায়া শক্তির দ্বারা চালিত গ্রামবাসীদের আমার একদম কাছাকাছি নিয়ে চলে আসে, আর সেই গ্রামবাসীরা আমার চোখের সামনে ছটফট করতে করতে বলতে থাকে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমরা নিস্তেজ হয়ে পড়ছি, আমাদের রক্ত নিস্তেজ হয়ে পড়ছি, রক্ত সব শূন্য হয়ে যাচ্ছে, আমাদের বাঁচান ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাদের বাঁচান। আমি দেখি সেখানে অজস্র শিয়াল নেকড়ে এসে হাজির হয়, আর আমার চোখের সামনেই যেসব গ্রামবাসীরা মাটিতে পড়ে গিয়েছিল তাদের রক্তশূন্য দেহগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। উফ, সে এক ভয়ঙ্কর পরিবেশ হয়ে ওঠে। মাথার উপরে বাদুড়, চামচিকে, শকুন দেখতে পাওয়া যায়। তবে আমার মন্ত্রের জোরে নীলিমার শক্তি আমাকে স্পর্শ করতে পারছিল না বলে সে এই সব করে আমাকে ভয় দেখিয়ে মন্ত্র আমার কাজ থেকে মনোযোগ সরিয়ে দিতে চেয়েছিল। কারণ একমাত্র সেইটা করতে পারলেই নীলিমার হাতে আমি কাবু হয়ে যাব, এবং তখন নীলিমা আমাকে অনায়াসে শেষ করে ফেলবে। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমরা ওই ঠান্ডা আবহাওয়াতেও ঘামতে শুরু করলাম। বুকের ভিতর থাকা হৃৎস্পন্দন যেন উথাল পাথাল করতে থাকে প্রতি মুহূর্তে। আর ভাবতে থাকলাম, ঠাকুর মশাইয়ের জায়গায় যদি কোনো ক্রমে আমি বা কিশোরী থাকতাম তাহলে কি হতো তখন? আমরা তো প্রথমেই এত ভয়ে মরে যেতাম। উফ, কি সাংঘাতিক সমস্ত ঘটনা ঠাকুর মশাইয়ের জীবনে। আমাদের শুনেই এমন হচ্ছে, আর ঠাকুর মশাইয়ের সাথে তো ঘটেছে এগুলো। বাপরে বাপ। নীলিমা যখন বিভিন্নভাবে আমার মনোযোগ সরাতে চাইছে, ঠিক তখনই আমি চিৎকার করে উঠলাম, আজ নয় আমি মরব, নয় তুই মুক্তি পাবি। কিন্তু এটা জেনে রাখ, আমাকে যদি আজ মরতেও হয় তবুও আমি তোকে মুক্তি দিয়ে তবেই মরব। তুই গ্রামবাসীদের অনেক ক্ষতি করেছিস, আর আমি তোকে ওদের কোনো ক্ষতি করতে দেব না। আমি তোকে কিছুতেই আমার মুক্তি দেবার ব্যবস্থা করতে দেব না। এই বলে নীলিমা সেখানে থাকা শিয়াল, নেকড়ে, বাদুড়, চামচিকে, শকুন এবং প্রায় মৃত গ্রামবাসীদের দিকে তাকাতেই তারা সবাই আমার দিকে হিংস্রভাবে ছুটে আসে, আর আমি আরো জোরে জোরে জপতে থাকি, ওং হ্রিং
ক্রিং চামুণ্ডায় বিজ্জে, ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিজ্জে, ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিজ্জে। আমার মন্ত্রের প্রভাবে তারা আমার কাছাকাছি আসতে পারল না। এটা দেখা মাত্রই নীলিমা ঠিক করে যে সে আর মায়া দাঁড়ানো, সত্যি সত্যি এবারে গ্রামবাসীকে শেষ করবে। এটা ভাবা মাত্রই সে বলে, আমি এতক্ষণ ধরে মায়া দিয়ে তোর সামনে গ্রামবাসীদের মিথ্যে মৃত সাজিয়েছিলাম, কিন্তু সত্যি সত্যি তাদের শেষ করবো এবার। তুই কিচ্ছু করতে পারবি না। ওরে মূর্খ, তার জন্য তোকে তো তোর আসল আধার খুঁজতে হবে। কিন্তু তোর আধার স্বরূপ এই পাথর তো এখন আমার হাতে। গ্রামবাসীদের সত্যিকারের শেষ করতে হলে তো আগে আমার হাত থেকে তোকে তো এই পাথরটাকে নিতে হবে। সেটা আগে নিয়ে দেখা, দেখি তোর কত ক্ষমতা আছে আমি থাকতে গ্রামবাসীকে শেষ করার। এক সময় আমি একটা পুরনো কঙ্কাল খুঁজে পেলাম। কঙ্কালটার গলায় একটা মঙ্গলসূত্র ছিল। আমি বুঝতে পারলাম যে এটাই বড় বৌরানী নীলিমার কবর। আমরা মন্ত্রমুগ্ধের মতো ঠাকুর মশাইয়ের কথা শুনছিলাম। বাইরের বৃষ্টির শব্দ তখনও আমাদের কানে আসছিল, কিন্তু আমাদের মন তখন নিঝুমপুরের সেই অভিশপ্ত জমিদার বাড়িতে। কিশোরী প্রশ্ন করল, তারপর কি হলো ঠাকুর মশাই? নীলিমা কি মুক্তি পেলেন শেষ পর্যন্ত? আমি যখন নীলিমার কঙ্কালটা খুঁজে পেলাম, তখন পাথরটা আমার হাত থেকে ছিটকে পড়ে গেল। পাথরের ভিতর থেকে নীলিমার আত্মা একটা তীব্র আর্তনাদ করে বের হয়ে এলো। সে আমার দিকে তাকিয়ে হাসল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি তখন বুঝতে পারলাম যে নীলিমার আত্মা মুক্তি পেয়েছে। রুদ্রপ্রতাপের পাপের কারণে সে এত বছর ধরে সেই অভিশপ্ত পাথরের মধ্যে বন্দী ছিল, আর তার মুক্তির জন্য প্রয়োজন ছিল 108টি মানুষের রক্ত। কিন্তু শেষ পর্যন্ত সে আমার সাহায্যে মুক্তি পেল। আমি নীলিমার কঙ্কালটা নিয়ে এসে তার সৎকার করলাম। তারপর নিঝুমপুরের গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। আর কোনো অমাবস্যায় গ্রাম থেকে কেউ নিখোঁজ হলো না। গ্রামের মানুষ আমার প্রতি কৃতজ্ঞ ছিল, আর আমি বুঝতে পারলাম যে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ঠাকুর মশাইয়ের গল্প শেষ হতেই আমরা দুজনেই একটা দীর্ঘ শ্বাস ফেললাম। বাইরে বৃষ্টি তখনও পড়ছিল, আর আমাদের মনে তখনও নিঝুমপুরের অভিশপ্ত পাথরের স্মৃতি। আমরা বুঝতে পারছিলাম ঠাকুর মশাইয়ের জীবনের অভিজ্ঞতাগুলো শুধু ভয়ঙ্করই নয়, রোমাঞ্চকরও বটে। শেষ হলো আমাদের আজকের গল্প ক্ষুদিত পাথরের আহ্বান ও তারানাথ। আজকের গল্পে তারানাথের ভূমিকায় ছিলেন অরিজিৎ চক্রবর্তী। অন্যান্য চরিত্রগুলিতে রূপদান করেছেন অতনু, অরিত্র, শ্রমণ, সম্রাট, উর্মিতা, অদ্রিজা, তানিশা, অচ্যুতা, অঙ্কিতা। গল্পের প্রচ্ছদ, নাট্যরূপ ও পরিচালনায় সৌম্যদীপ ও আকাশ। গল্পটির সংলাপ নির্মাণে অনির্বাণ ঘোষ। গল্পটির আবহ নির্মাণ সায়ক পাল। সমগ্র পরিচালনা টিম গল্পভার্স স্টুডিও। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর সকলের কাছে বিনীত অনুরোধ, সকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, আগামী সপ্তাহে আরেকটি গল্প নিয়ে হাজির হব আমরা। ততদিন ভালো থাকবেন,
ধন্যবাদ।